চেয়ারম্যান বাড়ি উর্মিলা মজুমদার পর্ব ১। পাটালি হিলের নাম শুনলেই চোখের সামনে সবুজের স্নিগ্ধ ছবি ভাসে। পাহাড়টা খুব একটা উঁচু নয়, তবে তার শরীর জুড়ে সবুজের এমন মাখামাখি যে তাকালেই চোখ জুড়িয়ে যায়। দিনে এই পাহাড়টা গভীর ঘুমে মগ্ন থাকে, বড় শান্ত, কিন্তু রাত নামলেই দৃশ্যপট বদলে যায়। অন্ধকার জমাট বাঁধায়, সঙ্গে সঙ্গে পাটালি হিল জুড়ে যায় ঝিঝি পোকার ডাক, গাছের পাতা খসখস শব্দ। এই পাহাড়ের ঢাল বেয়ে খানিকটা ওপরে উঠলে চোখের সামনে পড়ে একটা বিশাল পুরনো বাড়ি। এলাকার মানুষ একে চেনে চেয়ারম্যান বাড়ি নামে। নামকরণের কারণটা বেশ জুৎসই। এই বাড়ির বর্তমান গৃহকর্তার আগের ৭ পুরুষই ছিলেন এই এলাকার দাপুটে চেয়ারম্যান। বংশপরম্পরায় সেই দাপট ইটের দেওয়ালে দেওয়ালে লেপ্টে আছে। লোকে এই বাড়িকে মান্যিগন্যি করে, কিছুটা ভয়ও পায় বোধহয়। বর্তমান চেয়ারম্যানের নাম ওসমান আমির শেখ। তার একমাত্র ছেলের নাম, থাক পরিচয়টা একটু পরেই দেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সে এখন চট্টগ্রামেই রয়েছে। লালখান বাজার এলাকাতেই তার বিচরণ। চেয়ারম্যান বাড়িটা দোতলা, পুরনো আমলের, বিশাল সব জানালা আর কারুকার্য। চারপাশটা ইটের প্রাচীর দিয়ে ঘেরা। সামনে একটা প্রকাণ্ড লোহার গেট। গেটটার গায়ে পরম মমতায় জড়িয়ে আছে গেটফুল গাছ। বাড়ির পেছনে সারি সারি আম গাছ। এখন গ্রীষ্মকাল, বাতাসের শরীরে আমের গন্ধে মজে আছে। বাড়ির পেছনে একটা পুরনো পুকুরঘাট, শ্যাওলা ধরা সিঁড়িগুলো। ঠিক এই ঘাটেই বসেই দুপুরে আয়েশ করে আম খাচ্ছিল একজন। তার দেহটা পালোয়ানদের মতো মজবুত, পরনে কালো লুঙ্গি, গায়ে কালো শার্টটা খুলে কাঁধে ফেলে রাখা, শ্যামবর্ণ গায়ের রং, ঘাম চিকচিক করছে। একটা বাটিতে রাখা লবণ মরিচের গুঁড়ো মেখে সে খুব মন দিয়ে কাঁচা আম চিবোচ্ছে। দুনিয়ার আর কোনো দিকে তার খেয়াল নেই। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে গুটিকতক যুবক হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। সবার বয়স ২৫-২৬-এর কোঠায়। ঘাটে বসে থাকা পালোয়ানের ভাবান্তর হলো না। সে শান্ত চোখে তাদের দিকে তাকালো। ছেলেদের মধ্যে একজন বুক ডলতে ডলতে বলল, রাজভাই, খবর জোগাড় করেছি। পুরো নাম রাজ আমির শেখ। রাজ আমের টুকরোয় আর একটু লবণ মাখাতে মাখাতে নির্বিকার ভঙ্গিতে বলল, কি খবর? ছেলেটা বেশ উত্তেজিত। গলা নামিয়ে বলল, মেয়ের আজ গায়ে হলুদ, কাল বিয়ে। রাজ আবার আম চিবোতে চিবোতে কিছুক্ষণ চুপ করে রইল। কিছু একটা ভাবল সে। তারপর ধীর লয়ে উঠে দাঁড়ালো। কাঁধের কালো শার্টটা গায়ে জড়াতে জড়াতে ঠান্ডা গলায় বলল, রেডি থাকিস, সন্ধ্যাবেলায় বের হব। দুপুরের স্তব্ধ রোদ তখন মাথার ওপর দাঁড়িয়েছে। চারপাশ খা খা করছে। রাজ আমির শেখ গটগট করে বাড়ির ভেতরে ঢুকে গেল। বাংলাদেশের বৃহস্পতিবার দিনটা আলাদা, বিশেষ করে বিয়ের বাজারে। সপ্তাহের এই দিনটায় পাড়ায় মহল্লায় বাতাসে বিয়ে বিয়ে গন্ধ ভাসে। আজ মালিবাড়ির বাতাসও সেই গন্ধ মজে আছে। বাড়ির আঙিনায় ডেকোরেশনের লোকগুলো ছোটাছুটি করছে, শামিয়ানা টাঙানো হচ্ছে। আজ মালিবাড়ির বড় মেয়ে বেহুলার গায়ে হলুদ। মেয়েটার নাম বেহুলা কেন রাখা হলো তা নিয়ে একটা ছোটোখাটো গবেষণা করা যেতে পারে। বেহুলা বলতেই চোখের সামনে ভাসে লক্ষিন্দরের সেই সতী সাবিত্রী বধূকে। এই বেহুলাও দেখতে ঠিক তেমনই মায়াবী। গায়ের রং দুধে আলতা নয় বটে, তবে আজ তার সেই মিষ্টি মুখে শরতের মেঘের মতো বিষণ্ণতা জমেছে। চারপাশে এত শরগোল, হলুদের তোড়জোড়, অথচ বেহুলার মনটা কোনো এক অজানা আশঙ্কায় কুঁকড়ে আছে। কেন? তার উত্তর কারো জানা নেই। হয়তো স্বয়ং ভগবানই জানে। বিকেল হতেই শোরগোল আরও বাড়ল। পাড়ার একদল উৎসাহী তরুণী দল বেঁধে বেরিয়েছে মেহেদি পাতা আনতে। সবার পরনে বাসন্তী রঙের শাড়ি। দেখতে মনে হচ্ছে এক ঝাঁক হলুদ পাখি ডানা ঝাপটাচ্ছে, উড়ে যাচ্ছে। এই হলুদাভাব আনন্দের মাঝেও বেহুলার বারবার বাড়ির দরজার দিকে তাকাচ্ছে। তার দৃষ্টি অশান্ত। সে খুব নিচু স্বরে তার মাকে ডাকল, আম্মা, মিঠাই কি এসেছে? মা রান্নাঘরের কাজে ব্যস্ত। সেখান থেকে
ঝাঝালো গলায় জবাব দিলেন, আরে আসবে তো, এই তো সময় হলো, চলে আসবে। বেহুলা আর কিছু বলল না। সে নিরন্তর অপেক্ষা করতে লাগলো। সময় যেন আর স্থির হচ্ছে না। আধা ঘন্টা পার হতেই সে আবার ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলো, আম্মা, মিঠাই কি এখনো আসেনি? ঠিক সেই মুহূর্তেই মালিবাড়ির সদর দরজায় একটা চঞ্চল ছায়ার উদয় হলো। মিঠাই এসেছে। মিঠাই হলো বেহুলার চাচাতো বোন, ছোট কিন্তু বুদ্ধিতে বেশ প্রখর। মিঠাইকে দেখা মাত্রই বেহুলার ভেতরের জমাট বাঁধা বাঁধ ভেঙে গেল। সে দৌড়ে গিয়ে ছোট বোনটাকে জড়িয়ে ধরল। টপ টপ করে জল পড়তে লাগলো তার চোখ দিয়ে। তুই এত দেরি করলি কেন আসতে? আমি যে কি পরিমাণ ভয় পাচ্ছিলাম। মিঠাই খুব শান্ত। সে আলতো করে বেহুলার চোখের জল মুছে দিল। সে ফিসফিস করে বলল, আপা, তুমি এত চিন্তা করছো কেন? সব ঠিকঠাক হয়ে যাবে, দেখবে সব কিছু ঠিকঠাক মিটে গেছে। বেহুলা খানিকটা সাহস সঞ্চয় করার চেষ্টা করলো। তার গলার স্বর কাঁপছে। সে খুব নিচু স্বরে জিজ্ঞাসা করলো, বাবা কি ঠিক হয়ে যাবে তো রে? সব কেমন জট পাকিয়ে যাচ্ছে না? মিঠাই মৃদু হাসল। এই হাসির মানে অনেক গভীর হতে পারে। সে বলল, হবে আপা, বাবা ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। তুই শুধু নিজের ওপর ভরসা রাখ, দেখে নিস মেঘ কেটে যাবে। বেহুলাকে সাজাতে বসানো হয়েছে। পরনে গাঢ় হলুদের শাড়ি, গায়ে কাঁচা হলুদের প্রলেপ, কানে গলায় আর নাকে কাঁচা ফুলের গয়না, ফুলের মিষ্টি সুবাস আর হলুদের কটু গন্ধ। বাইরের প্যান্ডেলে তখন ক্যাসেট প্লেয়ার উচ্চস্বরে গান বাজাচ্ছে। সবাই হাসছে, আনন্দ করছে। কেবল সাজানো বিয়ের পিঁড়িতে বসে থাকা বেহুলা আর তার পাশে দাঁড়িয়ে থাকা মিঠাইয়ের মাঝে রহস্য লেনদেন চলছে। হিমু যদি আজ এখানে থাকতো তবে সে হয়তো হলুদ পাঞ্জাবিটা পরে গেটের কাছে দাঁড়িয়ে থেকে এই দৃশ্যটা দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলত। তারপর ভাবত, মানুষের হাসির আড়ালে কত রকমের দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে, অথচ পৃথিবীটা কেমন নির্লজ্জের মতো সুন্দর। সন্ধ্যা ঘনিয়ে আসছে। মালিবাড়ির আলোকসজ্জা জ্বলে উঠল। বাইরে প্যান্ডেলে মানুষের ভিড়। মম করছে রজনীগন্ধার গন্ধ। মাগরিবের আজান অনেক আগেই হয়ে গেছে। লগ্ন চলে এসেছে। ছেলের বাড়ির লোকজন আসার পর থেকেই চারিদিকে একটা হইচই। শোরগোলটা একটু বেশি কানে লাগছে। বেহুলা প্যান্ডেলে নেই। সে আছে কাচারি ঘরের ভেতরের দিকে একটা ঘরে। মেয়েটার নাম যেন অদ্ভুত, তার স্বভাবটাও তাই। তাই এই হইচইয়ের মাঝে তাকে চুপচাপ বসে থাকতে দেখা যাচ্ছে। বেহুলার মা কবিতা বেগম উঠোনের মাঝখানে দাঁড়িয়ে গলা চালিয়ে ডাকলেন, মিঠাই, ওরে মিঠাই, ঘর থেকে বেহুলাকে নিয়ে আয় তো। মিঠাই মেয়েটা আবার কানে একটু কম শোনে। বিশেষ করে চারপাশের এই শোরগোল আর উচ্চস্বরের সানাইয়ের শব্দের মাঝখানে তার কান একরকম কাজ করা বন্ধ করে দিয়েছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখ মুখে কি একটা বললেন ভাব। কবিতা বেগম আবার চেঁচালেন, বিরক্তি গলায় স্পষ্ট, কি হলো, হা করে দাঁড়িয়ে আছিস যে? বেহুলাকে নিয়ে আয়। মিঠাই এবার বুঝতে পারল। তার পরনে একটা বাসন্তী রঙের শাড়ি। শাড়ির কুচিগুলো এক হাত সামলিয়ে নিয়ে সে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো কাচারি ঘরের দিকে। ভিড় ঠেলে এগোনো দায়। ছোট ছোট ছেলে মেয়েরা ছোটাছুটি করছে। একদল লোক উচ্চস্বরে হাসাহাসি করছে। মিঠাই গায়ের জোরে মানুষজনকে কনুই দিয়ে সরিয়ে ভেতরে ঢুকলো। ঠিক সেই মুহূর্তে একবারে মোক্ষম সময়ে পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। যেন কোনো এক জাদুকর তার কালো চাদর দিয়ে চট করে পুরো উৎসবটাকে ঢেকে দিল। লোডশেডিং। চারপাশটা নিঝুম হয়ে গেল এক মুহূর্তের জন্য। তারপরই শুরু হলো মানুষের শোরগোল। কাচারি ঘরের অন্ধকার ঘরে বেহুলা নিশ্চয়ই এখনো বসে আছে। মিঠাই আন্দাজ করে পা বাড়ালো। ঘুটঘুটে অন্ধকার, মানুষের গায়ে ঘামের গন্ধ। ঠিক সেই অন্ধকারের ভেতরই মিঠাই কারোর সাথে সজোরে ধাক্কা খেলো। ধাক্কাটা এত আকম্বিক যে সামলাতে না পেরে সে সরাসরি ছিটকে পড়ল মেঝেতে। তার নাকের কাছে ভেসে আসলো এক তীব্র পুরুষালী গন্ধ। দামি পারফিউম নয়, ঘাম আর তামাকের একটা মিশ্র ঘ্রাণ।
খুব কাছ থেকে কেউ একজন নিঃশ্বাস ফেলছে। মিঠাইয়ের মনে হলো সে কোনো মানুষের ওপর নয়, বরং একটা পাহাড়ের ওপর আছড়ে পড়েছে। দেহটা পাথরের মতো শক্ত। সেকেন্ড কয়েক নিস্তব্ধতা ভেঙে হুট করে বিদ্যুৎ চলে এলো। চোখের সামনে পলক ঝাপটাতেই পিটপিট করে মিঠাই নিজেকে সামলিয়ে নিল। তার সামনে এক যুবক দাঁড়িয়ে। ছেলেটার চোখে মুখে এক আশ্চর্য তাচ্ছিল্য। সে বিরক্ত গলায় বলল, দূরে সরো, অন্ধের মতো হাঁটছ কেন? মিঠাই হকচুটিয়ে গেল। গলার স্বরটা যেন গম্ভীর, তেমনই কর্কশ। সে দ্রুত সেই যুবকের ওপর থেকে সরে দাঁড়ালো। ছেলেটার পরনে একটা কুচকুচে কালো লুঙ্গি আর ধপধপে সাদা শার্ট, বৈপরীত্যের মিশেল। মিঠাই মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার চোখের দিকে তাকানোর সুযোগ পেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ছেলেটা ভিড়ের মাঝে মিশে গেল। মুহূর্তেই উধাও। মিঠাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই লোকটা কে? বাড়ির কোনো আত্মীয় বলে তো মনে হচ্ছে না। এই তল্লাটে এমন চেহারার কাউকে তো আগে কখনো দেখিনি। হঠাৎ হাতের দিকে তাকিয়ে মিঠাইয়ের বুকটা ধক করে উঠল। তার ফর্সা কবজিটা লাল হয়ে আছে, তক্ত আগুনের মতো জ্বলছে জায়গাটা। একটা কাচের চুড়ি ভেঙে মাংসের ভেতরে সামান্য ঢুকে গেছে। সেখান থেকে চুইয়ে রক্ত পড়ছে। রক্তটা টকটকে লাল। হঠাৎ তার মনে পড়ল আসল কাজের কথা। বেহুলা, কাচারি ঘরে তো বেহুলা থাকার কথা। মিঠাই হাতের ব্যথা ভুলে দৌড়ে ঘরের ভেতরে ঢুকলো। ঘরটা খা খা করছে। খাটের চাদরটা কিছুটা কুঁচকানো, যেন এইমাত্র কেউ এখান থেকে উঠে গেছে। কিন্তু বেহুলা নেই। জানালার পর্দাটা বাতাসে দুলছে। মিঠাই বিড়বিড় করে বলল, বেহুলা কোথায় গেল?